আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ মায়ানমার এটা সিগনেটারি না। সুতরাং তারা যখন যখন এখানে জান্তা সরকার ছিল, তখন আমরা তাদেরকে আমাদের বিভিন্ন ফ্ল্যাগ মিটিং এবং বিভিন্ন ইন্টারাকশনের মাধ্যমে আমরা তাদেরকে প্রতিবাদ জানিয়েছি, তাদেরকে এই বিষয়ে লিখিতভাবে বলা হয়েছে, কিন্তু কোনোভাবেই তারা এই মাইনগুলি তখন অপসারণ করে নাই। আর আপনারা জানেন যে এখন হচ্ছে আরাকান আর্মি আসার পরে তারা আবার নতুন করে মাইন এখানে লে করেছে, পুঁতেছে, কারণ তাদের নিরাপত্তার জন্য। তো যেহেতু তারা মাইন ট্রিটি যেটা আছে এটা সিগনেটারি না, সুতরাং আন্তর্জাতিক ভাবেও তাদেরকে কোনো চাপ দেওয়া হচ্ছে বলে আমার মনে হয় না। আরাকান আর্মি এবং ইয়াবার সম্পৃক্ততা আমরা যতটুকু জেনেছি যে এখন আহ আরাকান আর্মির মাধ্যমেই আরাকান আর্মি ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে এবং তাদের মাধ্যমে ইয়াবা বাংলাদেশে পাচার হয়। তবে বাংলাদেশি যে সমস্ত ব্যবসায়ীরা আছে বা বাংলাদেশি ট্রাফিকাররা, অনেক ক্ষেত্রে রোহিঙ্গারা এই ইয়াবাগুলি মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসে। এখানে আরাকান আর্মি বাংলাদেশিদের হাতে এসে দিয়ে যাচ্ছে এরকম কোনো ঘটনা নাই। আমাদের দেশেই জনগণ যারা আছে, যারা স্বার্থান্বেষী, যারা আমাদের দেশের ভালো চায় না, এরকম জনগণ বা এরকম চোরাকারবারিরাই এই ব্যবসাগুলির সাথে সম্পৃক্ত। তারা আরাকান আর্মির কাছ থেকে এই ইয়াবাগুলি এনে বাংলাদেশে নিয়ে আসে। জেলেদের ক্ষেত্রে আমি অলরেডি আমার ব্রিফে বলেছি যে আমরা সবসময় জেলেদের সচেতন করি যেন তারা নাফ নদীতে মাছ ধরার সময় যেন বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মায়ানমার অংশে না যায়। আর কেউ যদি মায়ানমার অংশে না যায়, তাহলে আমি আবার বলছি, বারবার বলছি, সবসময় বলবো, কারো সাধ্য নাই আমাদের জলসীমা থেকে আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাবে। আফিমের যে প্রশ্নটা করলেন, বা আফিমের বিষয়টা, আফিম চোরাচালান, এখানে আসলে এখন পর্যন্ত আমরা এরকম কোনো আফিম চোরাচালানের কোনো ট্রেইল আমরা পাইনি। আহ, তবে আপনার কাছ থেকে আমরা তথ্য জানলাম, যদি এরকম কোনো চোরাচালান হয় সেটা অবশ্যই আমরা খতিয়ে দেখব। যে অস্ত্রগুলি বাংলাদেশে আসছে সেগুলি নিরাপত্তার খাতিরে আমরা অরিজিন বা এটা আমরা আপনাদের কাছে ডিসক্লোজ করছি না। এটা নিরাপত্তার খাতিরে আমরা আমাদের কাছে এই তথ্য থাকছে। তবে অস্ত্রগুলি মিয়ানমার থেকে আসছে এবং এগুলি সাধারণত রোহিঙ্গা ক্যাম্পের দিকেই যায়। এই এই যাতায়াতটা আমরা হচ্ছে যেন এরকম অস্ত্র যাতায়াত যেন না করে সেই বিষয়ে আমরা সোচ্চার আছি এবং কার্যকর পদক্ষেপ নিচ্ছি। আরাকান আর্মি সাথে আমাদের এভাবে অফিসিয়াল কোনো যোগাযোগ নাই, যেহেতু তারা অফিসিয়াল কোনো বাহিনী বা কোনো গভর্নমেন্ট না ওই পাশে। তবে যেহেতু তারা আমাদের সীমান্তে আছে, আমাদের প্রতিবেশী হিসাবে আছে, সেই হিসাবে তাদের সাথে আমাদের একটা সমঝোতা আছে। আমরা তাদের সাথে যোগাযোগ করে থাকি এবং এই যোগাযোগের ভিত্তিতে আরেক ভাই যেটা বললেন, আমরা অতীতে অনেক জেলেকে ফিরিয়ে নিয়ে আসছি। প্রায় 104 জন জেলেকে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি আরাকান আর্মির সাথে যোগাযোগ করে। এখনো কিছু জেলে আরাকান আর্মির হাতে আটক আছে, তাদের সাথে যোগাযোগ চলছে, চলমান আছে। তাদেরও কিছু প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর তারা ফলো করছে। ফলো করে তারা আশ্বাস দিয়েছে এই জেলেদেরকে আমাদেরকে হ্যান্ড ওভার করবে। আমরা হ্যান্ড ওভার করলে আমরা এই জেলেদের আবার তাদের পরিবারকে ফিরিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। এখানে দেখেন বাংলাদেশ থেকে কতগুলি নৌকা মায়ানমারের দিকে যাচ্ছে। নাম্বার অফ নৌকা, নৌকার কোনো শেষ নাই। মায়ানমারে যাচ্ছে, মায়ানমার থেকে আসতেছে। আমাদের ধারণা এই নৌকাগুলি যখন মায়ানমারের দিকে যায়, কোনো একটা কারণে তাদের বোঝাপড়ায় যদি কোনো একটা সমস্যা হয়, তারা ওইখানে আটক হয়ে যায়, আসতে পারে না। তাহলে প্রতিদিন প্রচুর নৌকা বাংলাদেশ থেকে মায়ানমারে যাচ্ছে। তারা যে সীমানা জানে না, এরকম কোনো বিষয় আছে বলে আমার মনে হয় না। আমি নাম্বার অফ টাইম সমুদ্রে গিয়েছি অভিযান করার জন্য, জেলেরা ঠিকই জানে সীমানা কতটুক বিস্তৃত, কোন পর্যন্ত গেলে সে বাংলাদেশের ভিতরে থাকবে, কোন পর্যন্ত গেলে সে মায়ানমারের মধ্যে চলে যাচ্ছে। এই সমগ্র ধারণা সকল জেলের আছে। এখানে যখন তারা মায়ানমার অংশে যায়, হয়তো সেখানে কোনো একটা বোঝাপড়ার সংকট থাকতে পারে, যে কারণে তারা ভীত হতে পারে। অনেক সময় এটা একটা অপশন হতে পারে, অনেক সময় তারা ভুলক্রমেও চলে যেতে পারে। এটাও এটাও একটা যুক্তিসঙ্গত কারণ। যে কারণেই যাক, তারা যেন ওই পাশে না যায়, সেটার জন্য তো আমরা সবসময় তাদেরকে সচেতন করছি। এমন না যে আমরা তাদেরকে সচেতন করছি না, বা তাদের অজান্তে চলে যাওয়ার বিষয়টা আসলেই খুব কম। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যে ইমেজগুলি আপনাদেরকে দেখাচ্ছি, এই ইমেজগুলির মাধ্যমে আপনারা দেখবেন যে অজস্র নৌকা প্রতিদিন রাতে আমাদের সীমানা ক্রস করে মায়ানমারের ভিতরে যাচ্ছে। কি তাদের উদ্দেশ্য? এই জেলেরা তো আপনাদের সাথেই, মানে আমাদের এলাকাতেই আছে, তারা কেন যায়?
এই প্রশ্ন আপনাদের কাছে আমাদের, যারা টেকনাফ উখিয়াতে বসবাস করেন তারা আপনারা জানেন যে নাফ নদী, তারপরে কেওড়া বাগান, এরপরে বেড়িবাঁধ, তারপরে বিস্তীর্ণ লবণের ঘের বা মাঠের ঘের বা লবণ চাষের মাঠ, এরকম একটা জায়গায় মাদক ধরা যে কত কঠিন, আসামি ধরা যে কত কঠিন, সেটা যদি আপনারা সেখানে অন গ্রাউন্ডে যান তাহলে বুঝতে পারবেন। আর একটা জিনিস এখানে হয়ে থাকে, যখন আমরা এরকম মাদক যখন কেউ নিয়ে যায়, তখন যখন আমরা তাদেরকে তাড়া করি, অনেক সময় তারা মাদকটা ফেলে ধরে চলে যায়, কারণ যদি তারা মাদক না ফেলে আমরা গুলি করব এই ভয়ে তারা মাদকটা ড্রপ করে চলে যায়। যদি মাদক না ফেলে তাহলে আমরা তাদেরকে পার্শ্ব করবো এবং তাদেরকে গুলিও করতে পারি। এই একটা ভয় থেকে তারা মাদকটা ফেলে চলে যায়। এই সময় অনেক সময় আসামিদেরকে ধরা সম্ভব হয় না। আর ম্যাক্সিমাম ট্রাফিকেররাই হচ্ছে রোহিঙ্গা, এরা খুব দ্রুতগামী হয়, যে কারণে এদেরকে ধরা খুব কষ্টকর। একটা ইয়াবার দাম কত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটা রেট করা আছে। আমরা যে কোনো কিছু সিজার করলে সেটাকে টাকায় কনভার্ট করতে হয়। এটা একটা, যে কোনো কিছু আমরা আইস সিজার করি, ইয়াবা সিজার করি, মদ সিজার করি, তাকে টাকায় কনভার্ট করতে হয়। এটা আমাদের অ্যাকাউন্টেবিলিটির জন্য, সরকারের অ্যাকাউন্টেবিলিটির জন্য। সুতরাং সবকিছুর রেট নির্ধারণ করে দেওয়া আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভুল কথা, মিয়ানমারে যে মাদকের দাম 10 টাকা, টেকনাফে সেটা 50 থেকে 100 টাকা, এটা ঢাকায় 300 টাকা হয়ে যাচ্ছে। এটা তো রেট, রেটের কারণে না, এইটা চাহিদার কারণে এই এই মাদকের দাম বাড়ে। এটা রেটের কোনো সম্পর্কিত না। আপনার যদি চাহিদা না থাকে, মাদক বাংলাদেশে আসবে না। আপনারা যুব সমাজকে সচেতন করেন যে তোমরা মাদক খেও না, তাহলে বাংলাদেশে কে মাদক আনবে?